নমস্কার। আজকের বিষয় দিলীপ ঘোষ। কেন দিলীপ ঘোষ? তার কারণ আমরা দেখতে পাচ্ছি লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দিলীপবাবু নানা রকম বিবৃতি দিচ্ছেন। কখনো তিনি বলছেন যে তার বিরুদ্ধে কাঠিবাজি হয়েছে, কখনো তিনি বলছেন যে বর্ধমান দুর্গাপুর আসনটি তার জন্য নতুন আসন, তিনি প্রচারের জন্য খুব একটা সময় পাননি। তো দিলীপবাবুর এই সব কথাবার্তা শুনে আমার কিছু মৌলিক প্রশ্ন আছে দিলীপবাবুর উদ্দেশ্যে। প্রথম কথা হলো যে বর্ধমান দুর্গাপুর আসনটি তার কাছে কেন নতুন আসন বলে মনে হলো, এবং তিনি কেন মনে করছেন যে তিনি প্রচারের জন্য সময় পাননি। দিলীপবাবুই নিজে ক্রেডিট নেন, বা দিলীপবাবু বিভিন্ন সময় বলেছেন যে পশ্চিমবঙ্গে এই যে গত লোকসভা ভোটে বিজেপি 18টি আসন জিতেছিল তার কৃতিত্ব তারই। মানে তিনি বারবার সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এও বোঝানোর চেষ্টা করেছেন তার মেয়াদেই বিজেপি 3 থেকে 77-এ পৌঁছেছে বিধানসভায়, এবং তিনি রাজ্য বিজেপি সভাপতি ছিলেন। তো যিনি এত বড় নেতা, যিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে 18তে পৌঁছে দিতে পারেন, যিনি পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভায় বিজেপিকে 77টি আসনে পৌঁছে দিতে পারেন, যিনি পশ্চিমবঙ্গে আরএসএসের প্রচারক ছিলেন, যিনি রাজ্য বিজেপি সভাপতি ছিলেন, তার কাছে সত্যিই তো কোনো আসন নতুন হওয়ার কথা নয়। আমাদের সাক্ষাৎকার দিয়ে দিলীপবাবু বলেছিলেন যে পশ্চিমবঙ্গের যে কোনো আসনই আমাকে প্রার্থী করুক দল, আমি রাজি আছি, কারণ কোনো আসনই আমার জন্য অচেনা নয়। আমরা এক ঝলক সেই ভিডিওটাও দেখে নেব এখানে। গত 8-9 বছর ধরে নির্বাচন সংগঠন করতে করতে সারা পশ্চিমবঙ্গ আমার নিজের হয়ে গেছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায়। তাই আমাকে পার্টি মনে করেছে এখানে আমি জিতবো এবং পার্টিকে জিতাতে পারবো, তাই পাঠিয়েছে। সেটা আমার কাছে পশ্চিমবাংলার সব সিট সমান। এখানেই আমার প্রশ্ন, তাহলে ফলে আজ যখন ভোটে তিনি হেরে গেলেন তখন তার কেন মনে হচ্ছে যে এই আসনটিতে তিনি প্রচারের জন্য বেশি সময় পেলেন না? তিনি যদি এই আসনে নতুন মুখ হন তাহলে কীর্তি আজাদ কি? কীর্তি আজাদ তো একজন বিহারের মানুষ, তিনি এখানে এসে বর্ধমান দুর্গাপুরে জিতে গেলেন। বর্ধমানের দুর্গাপুরে তো লোক কীর্তি আজাদকে চেনে না, বরঞ্চ দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে প্রচারক হিসেবে কাজ করেছেন আরএসএসের, তারপরে তিনি রাজ্য সভাপতি ছিলেন, তিনি তো অনেক বেশি পরিচিত মুখ। তার তো এখানে প্রচারের জন্য সময় অতটা দরকারও ছিল না। ভুলে গেলে চলবে না 2019 সালে এই আসনটিতে এস আলুওয়ালিয়াকে প্রার্থী করেছিল বিজেপি। একটু ভালো করে পিছনের দিকে তাকালে বোঝা যাবে যে ভোটে হওয়ার ঠিক 14 দিন আগে এস আলুওয়ালিয়ার নাম বর্ধমান দুর্গাপুর আসনের জন্য ঘোষণা করা হয়েছিল। নতুন প্রার্থী ছিলেন তিনি বরঞ্চ ওই সিটে প্রচারের জন্য সময় পাননি, এবং তিনি নতুন মুখও ছিলেন, কারণ এস আলুওয়ালিয়া রাজ্য বিজেপিতে সভাপতি হয়েছিলেন না, উনি রাজ্য বিজেপিতে কোনোভাবে সক্রিয় ছিলেন না। যদিও তিনি আসানসোলের মানুষ, তিনি আসানসোলে তার জন্ম এবং সেখানে তার বড় হওয়া, তার কলেজ স্কুল ইত্যাদি। তো আমার বক্তব্য হচ্ছে যে দিলীপ ঘোষকে বিজেপি যে সিটে প্রার্থী করেছিল সেই সিটটা হচ্ছে বিজেপির জেতা সিট। বিজেপির আশা ছিল যে দিলীপবাবু সেই সিটে হয়তো আরও মার্জিন বাড়াবেন। তো দিলীপবাবুর যদি ব্যক্তিগত ক্যারিশমা এতটাই হয় যে তিনি 77টি আসন জেতাতে পারেন বা 18টি আসন জেতাতে পারেন, তাহলে তিনি 1,37,000 ভোটে হেরে গেলেন কেন? 1,37,000 ভোটে হেরে যাওয়া মানে আমার ব্যক্তিগত ধারণা সেখানে দিলীপবাবুর ব্যক্তিগত ক্যারিশমা কিছু কাজেই লাগেনি। যদি কাজে লাগতো তাহলে দিলীপবাবু হয়তো 5-10 হাজার ভোটে হারতেন, এরকমভাবে 1,37,000 ভোটে হারতেন না। এবং দ্বিতীয় কথা হলো যে দিলীপবাবু যে এই যে কান্নাকাটি করছেন এটা যুক্তিসঙ্গত হতো যদি তাকে বসিরহাট, ডায়মন্ড হারবার, দক্ষিণ কলকাতা, উলুবেড়িয়া, জঙ্গিপুর এই ধরনের কোনো সিটে প্রার্থী করা হতো। যেমন দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে। দেবশ্রী চৌধুরী এ ব্যাপারে অসন্তোষ থাকতেই পারে, কিন্তু দিলীপবাবু যে বলছেন যে তার প্রার্থী বদল করা হলো, তাকে তার কেন্দ্র বদল করা হলো, এটা ঠিক হলো না, এবং তিনি যে কাঠিবাজি বা ইত্যাদি প্রভৃতি কথা বলছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির মধ্যে থেকেই শোনা যাচ্ছে যে আজকে যেমন দিলীপবাবু টুইট করে বলেছেন যে পুরনো যে কর্মকর্তা বা কর্মী দলের তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, দরকারে নতুন কর্মী তাদের 10 জনকে বাদ দিলেও ক্ষতি নেই, বাজপেয়ীকে উদ্ধৃত করে তিনি বলছেন। কিন্তু বিজেপির মধ্যে থেকে বলা হচ্ছে যে পুরনো কর্মী বিভিন্ন জায়গার, কাটোয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, বর্ধমান, নদিয়া, সব জায়গার পুরনো কর্মীরা নাকি বর্ধমান দুর্গাপুরে গিয়ে বসেছিলেন এবং দিলীপ ঘোষের জন্য কাজ করেছেন। আরএসএসের ক্ষেত্র প্রচারক রমাপদ পাল তিনি নাকি বর্ধমান দুর্গাপুরে বসেছিলেন এবং দিলীপবাবুর জন্য প্রচার করেছেন। তাহলে দিলীপবাবু হেরে গেলেন কেন? একটা বেসিক জায়গা এখানে আমার মনে হচ্ছে যে মেনে নেওয়া, সত্যি কথাটা মেনে নেওয়া জরুরি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবারের ভোটে গ্রামাঞ্চলে মানুষ বিপুলভাবে ভোট দিয়েছে তৃণমূলকে, বিজেপিকে দেয়নি। বিজেপি এই ভোটে যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা
জাতীয় বিষয়ের তুলনায় রাজ্যের বিষয় করে তুলতে চেয়েছিল। এটা ছিল জাতীয় নির্বাচন। সুতরাং 10 বছর কেন্দ্রে ক্ষমতায় থেকে নরেন্দ্র মোদী কত কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন, নরেন্দ্র মোদী প্রাইস কতটা সফেন করতে পেরেছেন, বা নরেন্দ্র মোদী কৃষকদের আয় কতটা দ্বিগুণ করতে পেরেছেন, সেটার বিচার বিবেচনার একটা জায়গা ছিল। সেখানে বিজেপি পশ্চিমবঙ্গের যে লোকাল ইস্যু, যে স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে ইস্যু, সেই বিষয়াশয়গুলোকে নিয়ে ভোটে লড়তে হয়েছিল। হলো উল্টো, যে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট বা তৃণমূলের যে অন্যান্য সামাজিক প্রকল্পের ভোট, বা এই যে হিন্দু মুসলমান বাবার করা, তার বিরুদ্ধে মানুষের যে একটা রিজেকশন, তো এই সব মিলে পশ্চিমবঙ্গে ভোট হলো। এবং তা না হলে ওই যে বিজেপির জেতা সিট, যে সিট গতবার এসএস আলুওয়ালিয়া মাত্র 14 দিনের নোটিশে প্রার্থী হয়ে 2000 বা 2500 ভোটে জিতেছিলেন, সেই ভোট বিজেপি 1,37,000 ভোটে হারতো না। আর একটা প্রশ্ন, যে দিলীপবাবু বলছেন মেদিনীপুরকে তিনি সাজিয়ে তুলেছিলেন। মেদিনীপুরকে তিনি যদি এতটাই সাজিয়ে তুলতেন, তাহলে একটা প্রো ইনকামবেন্সি তার জন্য কাজ করা উচিত ছিল। সেখানে আজকে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রা পল ফ্যাশন ডিজাইনার ছিলেন। তিনি, তার ব্যাকগ্রাউন্ড সেটা থাকলেও তিনি বিজেপিতে কিন্তু লড়াকু নেত্রী বলে পরিচিত। তাকে আমরা দেখেছি যে থানার মধ্যে ঢুকে যাচ্ছেন, তিনি বিভিন্ন বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন, এবং আমি নিজে দেখেছি যে বিধানসভায় ভেরি অ্যাক্টিভ অগ্নিমিত্রা পল। পড়াশুনো করে আসেন, সাবজেক্টের পর পড়াশুনো করে আসেন, ভালো বক্তৃতা দেন। তো অগ্নিমিত্রা পলকে মেদিনীপুরে খারাপ প্রার্থী কখনোই বলা যায় না। বরঞ্চ এই লোকসভা ভোটের আগে আমি তৃণমূলের মধ্যে থেকে আলোচনা শুনেছি যে বিজেপি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে সরিয়ে নিয়ে এসে অ্যাকচুয়ালি দুটো সিটি এনশিওর করতে চাইলো, মানে যাতে মেদিনীপুরেও যেতে এবং সেখানে অগ্নিমিত্রা পলের মতো লড়াকু নেত্রীকে প্রার্থী করলো, এবং সেই সঙ্গে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরের মতন একটি সিটে প্রার্থী করলো, যেটা একটা মার্জিনাল সিট। গতবার বিজেপি খুব মার্জিনালি জিতেছিল, সেইখানে একজন দাপুটে নেতা দিলীপ ঘোষের মতো তাকে প্রার্থী করে সিটটা এনশিওর করতে চাইলো, কিন্তু সেই সিটে দিলীপ ঘোষ হেরে গেলেন। তারপরে উনি এখন যে কথাগুলো বলছেন, বিশেষ করে যে কাঠিবাজির কথাগুলো বলছেন, তার কিন্তু একটা পাল্টাও বিজেপির ভেতর থেকে শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে যে এই যে পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে কিছুদিন আগে হয়েছে, গত বছর হয়েছে, তারপরেই দিলীপবাবু দলের মধ্যে এবং দলের বাইরে পার্টির পারফরমেন্স নিয়ে নানা রকম কথা বলেছেন। এবং আজকে সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ কিছু নেতা ঘরোয়াভাবে বলছেন, সেটা অন রেকর্ড বলছেন না, যে বলছেন তখন কি ওটা দিলীপবাবুর কাঠিবাজি ছিল না? বা যখন আমরা দেখেছি যে জগদীপ ধনকর রাজ্যপাল ছিলেন এবং শুভেন্দু এবং তার অনুগামীরা রাজভবনে যেতেন ধনকরের সঙ্গে দেখা করতে, দিলীপ ঘোষ প্রকাশ্যে বিবৃতি দিতেন যে রাজভবনকে ঘিরে গণেশ প্রদক্ষিণ করার রাজনীতি আমি পছন্দ করি না, রাজনীতি হবে মাটিতে। দিলীপবাবু ঠিক কথাই বলতেন, একদম রাজনীতিটা মাটিতেই হওয়া উচিত, এবং রাজভবন থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ন্ত্রণ করা একেবারেই ঠিক নয়। কিন্তু কথা হচ্ছে যে শুভেন্দুর ঘনিষ্ঠরা এখন বলছেন যে তখন তো দিলীপবাবু ওটা কি কাঠিবাজি করতেন না? তো দিলীপবাবু যদি পশ্চিমবঙ্গে এতটাই দাপুটে নেতা হয়ে থাকেন, 77টি আসন জেতানো, 18টি আসন জেতানো, তার দুর্গাপুরে হেরে যাওয়ার পরে এই যে কুম্ভীরাশ্রু, এই যে তার কান্নাকাটি, এটা যেন কোনো একটা জায়গায় তার ইমেজের সঙ্গেই মানানসই হচ্ছে না বলে অনেকে মনে করছেন। তার ফলে মানে এইটা এমনিতে এটা ঠিক যে দিলীপবাবুর পশ্চিমবঙ্গে একটা পপুলারিটি রয়েছে, কারণ রাজনীতিকদের মধ্যে যে অসততা ইদানিংকালে দেখা যায়, সেদিক থেকে দিলীপবাবু একজন সৎ একনিষ্ঠ মানুষ, সঙ্গে প্রচারক ছিলেন, সোজা কথা সোজাভাবে বলেন। তো ফলে তার কিন্তু একটা ফ্যান ফলোয়িং রয়েছে, এবং সেটা শুধুমাত্র বিজেপিতে রয়েছে তা নয়, অ্যাক্রস পলিটিক্যাল পার্টিতে মতাদর্শগত ফারাক থাকলেও ব্যক্তি দিলীপ ঘোষকে অনেকে পছন্দ করেন। কিন্তু তারা আজকে দিলীপবাবু হেরে যাওয়ার পরে অনেকেই দুঃখিত, যে তাদের অনেকেরই খারাপ লাগছে। সে অন্য পার্টিতে থাকলেও তার খারাপ লাগছে যে দিলীপ ঘোষ বেচারা লোকটা, মানুষটা হেরে গেলেন। কিন্তু কথা হচ্ছে যে দিলীপবাবু নিয়ে যে কথাগুলো বলছেন যে ওই বর্ধমান দুর্গাপুর আসনটির ব্যাপারে, সেটা যেন কোনোভাবে আমার মনে হচ্ছে যে নাচতে না জানলে উঠোন বাঁকার মতো যুক্তি, এবং সেটা বৃহত্তর যে হেরে যাওয়ার কারণ সেটাকে কোনোভাবে চাপা দেওয়া হচ্ছে। যে বৃহত্তর হেরে যাওয়ার কারণটা কিন্তু যে অন্য, সেটা হচ্ছে যে মানুষ, গ্রামাঞ্চলের মানুষ তৃণমূলকে ভোটটা দিয়েছে তাদের সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রভৃতি কারণ, এবং সেখানে দিলীপবাবুর যে ব্যক্তিগত ক্যারিশমা, ব্যক্তিগত ইমেজ, সেগুলো কিচ্ছু কাজে লাগেনি। সেই কারণে দিলীপবাবু হেরে গেলেন, বিজেপির জেতা সিট হেরে গেলেন দিলীপবাবু। তাকে কিন্তু মানে এমন কোনো সিট দেওয়া হয়নি যেটা হচ্ছে যে মানে সিপিএম জমানার ভিয়েতনামের মতন সিট, সেটা নয়। তাকে একটা মোটামুটি জেতা সিটই দেওয়া হয়েছিল। কিন্তু তার আজকে যে 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 বক্তব্যগুলো, সেটাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং উঠবেও। নমস্কার, আজ এই পর্যন্তই।